মানুষ মনে হয় ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। যদি চাইতো আজ পৃথিবীর অবস্থা হয়তো অন্যরকম হতো। ৩০-৪০-এর দশকে ইউরোপে ইহুদিদের ওপর যে চরম অন্যায় চলেছিল, আমরা আজও সেজন্য তাদের প্রতি সমবেদনা অনুভব করি। কিন্তু পরবর্তী সময় সেই ইহুদিদের কি উচিত ছিল না হিংসার ঊর্ধ্বে প্রেম ও ভালোবাসাকে প্রাধান্য দেওয়া? ছোট্ট ইহুদি মেয়ে আনা ফ্র্যাঙ্ক তার ডায়েরিতে তো সে কথাই লিখে গেছিল। আনা ফ্র্যাঙ্ক ও তার পরিবার দীর্ঘ 2 বছর ধরে তাদের আমস্টারডামের গোপন আস্তানায় লুকিয়েছিল। মিত্রশক্তি যখন কাছাকাছি চলে এসেছে, আর 2-1 মাস লুকিয়ে থাকতে পারলেই মুক্তি মিলবে, হঠাৎ তারা ধরা পড়ে যায়। জার্মান গেস্টাপো বাহিনী এসে তাদের গ্রেপ্তার করে। কিন্তু কি করে ঘটল এমন ঘটনা? তারা কোথায় লুকিয়ে আছে তা এতদিন পর জার্মানরা জানল কি করে? কেউ কি তবে বিশ্বাসঘাতকতা করেছিল? কে সে? আমাদের আজকের ভিডিওতে আমরা সে কথাই জানব। আমি জানি আমি কি চাই। জীবনে আমার একটা লক্ষ্য রয়েছে, আমার নিজস্ব মতামত আছে। এই এত কিছু ঘটে যাবার পরেও আমি মনে করি মানুষ আসলে খুব ভালো। আমি আমার কথা সবাইকে বলতে চাই। আমি লেখক হতে চাই। সবার মাঝখানে গিয়ে আমি মানব জাতির জন্য কাজ করতে চাই। এই কথাগুলো লিখেছিল আনা ফ্র্যাঙ্ক, 13 বছরের ছোট্ট একটা মেয়ে, যে হলোকস্টের সময় জার্মান নাৎসি বাহিনীর ভয়ে নেদারল্যান্ডের এক চোরা কুঠুরিতে 2 বছরেরও বেশি সময় লুকিয়েছিল। আমরা সবাই জানি হলোকস্টের সময় 60 লক্ষ ইউরোপিয়ান ইহুদিকে জার্মান নাৎসি বাহিনী হত্যা করেছিল, যার মধ্যে 15 লক্ষই ছিল শিশু ও বাচ্চা। আনা ফ্র্যাঙ্ক তাদেরই একজন ছিলেন। 1933 সালের জানুয়ারিতে হিটলার ও তার নাৎসি পার্টি জার্মানির ক্ষমতা দখল করে। তারা ছিল জাতীয়তাবাদী, বর্ণবিদ্বেষী এবং গণতন্ত্র বিরোধী। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মান অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। কোনো কারণ ছাড়াই নাৎসিরা এর জন্য ইহুদিদের দায়ী করত। তারা মনে করত ইহুদিরা তাদের শত্রু, তাদের ধ্বংস করা তাদের কর্তব্য। ক্ষমতা দখলের কিছুদিনের মধ্যেই নাৎসিরা জার্মানিতে বসবাস করা ইহুদিদের ওপর হিংসাত্মক কার্যক্রম শুরু করে দেয়। আর বলাই বাহুল্য, আনা ফ্র্যাঙ্করাও ছিল ইহুদি, জার্মানির ফ্রাঙ্কফুর্টের বাসিন্দা। অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে দেখে অ্যানের বাবা অটো ফ্র্যাঙ্ক নিজের পরিবারকে নিয়ে জার্মানি ছেড়ে নেদারল্যান্ডের আমস্টারডামে চলে আসে। সেই সময় অ্যান ও তার দিদি মার্গটের বয়স ছিল 4 ও 7 বছর। পরবর্তী 6 বছরে নাৎসি সরকার ধীরে ধীরে জার্মানিতে থাকা ইহুদিদের সব ধরনের অধিকার ও স্বাধীনতা কেড়ে নেয়। গোটা জার্মানি জুড়ে ইহুদি বিরোধী পোস্টার দেখা যায়। সমাজ থেকে ইহুদিদের বিচ্ছিন্ন করে তাদের ওপর সংঘবদ্ধ আক্রমণ চালানো হতে থাকে। এদিকে নতুন দেশ, নতুন শহরে অটো ফ্র্যাঙ্ক ধীরে ধীরে তার ব্যবসা বড় করতে শুরু করে। 1938 সালে তিনি পেক্টাকন নামের একটা কোম্পানি খোলেন এবং মশলাপাতির হোলসেল বিজনেস শুরু করেন। ইতিমধ্যে অ্যানা ও মার্গট স্থানীয় স্কুলে ভর্তি হয়েছে। জার্মানিতে ইহুদিদের বেঁচে থাকাই যখন কঠিন হয়ে পড়েছে, তখন নেদারল্যান্ডে আনারা বেশ ভালোই ছিল। কিন্তু 1939 সালে হিটলার পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। নাৎসিরা ক্রমশ আরও বেশি অঞ্চল দখল করতে থাকে, আর সেই সব অঞ্চলের লক্ষ লক্ষ ইহুদি তাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং তাদের অবস্থাও সংকটজনক হয়ে পড়ে। এরপর 1940 সালের 10ই মে জার্মানি নেদারল্যান্ড আক্রমণ করে এবং কিছুদিনের মধ্যেই এই দেশটাও নাৎসিদের নিয়ন্ত্রণে চলে যায়। এখানেও ইহুদিদের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন করা হয়। 1933 থেকে 1939-এর মধ্যে প্রায় 15,000 ইহুদি
জার্মানি ছেড়ে নেদারল্যান্ডে চলে এসেছিল, তারা আবার নাৎসিদের অধীনে চলে আসে। বলাই বাহুল্য, তাদের মধ্যে ফ্র্যাঙ্ক পরিবারও ছিল। দেশ ছেড়ে বিদেশে এসে সবে যখন তারা স্বাভাবিক জীবনে ফিরছে, সেই সময় আবার তারা সেই একই বিপদে পড়েছে। নেদারল্যান্ডের সমস্ত ইহুদি সরকারি কর্মীর চাকরি চলে যায়, বিজনেসম্যানদের চিহ্নিত করা হয়। যে কোনো পার্ক, সিনেমা বা ইহুদিদের নয় এমন সব দোকান বাজারে তাদের যাওয়া নিষিদ্ধ হয়ে যায়, যার প্রভাব আনার জীবনেও পড়ে। আগের স্কুলে সে আর যেতে পারে না, তার বদলে তাকে ইহুদি স্কুলে ভর্তি হতে হয়। এরপর ইহুদিরা ব্যবসা করার অধিকারও হারায়। অটো ফ্র্যাঙ্ককে তার কোম্পানির মালিকানা ছেড়ে দিতে হয়, তবে তিনি তার কোম্পানি তার কর্মচারীদের নামে লিখে দিতে পারেন, ফলে পেন্টাগন নাৎসিদের হাতে যায় না। 1941 সালে অবস্থা আরও খারাপ হয়। ইহুদিদের গ্রেপ্তার করে বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো শুরু হয়। কিছুদিনের মধ্যেই তাদের মৃত্যু সংবাদ আসতে শুরু করে। অটো বুঝতে পারেন কিছু করতে না পারলে তাদের ভাগ্যেও এমনই ঘটবে। তিনি আমেরিকায় পালানোর চেষ্টা করতে থাকেন, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে তিনি ব্যর্থ হন। তখন তিনি ঠিক করেন প্রিন্সেন গ্রাস্ট অঞ্চলের একটা বাড়ি, যেটা তার ব্যবসার কাজে ব্যবহৃত হতো, সেখানে একটা গোপন কুঠুরি বানাবেন এবং সপরিবারে সেখানে লুকিয়ে থাকবেন। 1942 সালের 29 এপ্রিল জার্মান কর্তৃপক্ষ ঘোষণা করে নেদারল্যান্ডের সমস্ত ইহুদিদের হলুদ ব্যাজ পরতে হবে। 5ই মের পরে যারা তা না পড়বেন তাদের দেখামাত্র গ্রেপ্তার করা হবে। অটো বোঝেন আর দেরি করা যাবে না, এখনই তাদের গোপন স্থানে চলে যেতে হবে। যাবার আগে 1942 সালের 12ই জুন তারা সম্ভবত তাদের শেষ আনন্দঘন পারিবারিক মুহূর্ত কাটিয়েছিল। সেদিন ছিল আনার 13তম জন্মদিন, আর এদিনই আনা তার ডায়েরিটা উপহার পেয়েছিল। পরবর্তীকালে যে ডায়েরিটা তাকে বিখ্যাত করেছিল এবং যাতে ওই ভয়ঙ্কর দিনগুলোর কথা সে লিখে গেছিল। এর কিছুদিন পর জার্মান কর্তৃপক্ষের কাছ থেকে মার্গটের নামে একটা চিঠি আসে, যাতে তাকে তথাকথিত লেবার ক্যাম্পে যোগ দিতে বলা হয়। ততদিনে সকলেই জেনে গেছে এই সব লেবার ক্যাম্পে যারা যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। ফলে পরের দিনই ফ্রাঙ্করা তাদের গোপন আস্তানায় চলে যায়। বাড়িতে একটা চিরকুট রেখে যায়, যা দেখে মনে হবে তারা বুঝি সুইজারল্যান্ড গেছে। আনারা এই গুপ্তস্থানে আসার 7 দিন পরে ওদের পরিচিত আরও এক ইহুদি পরিবার সেখানে আসে, যাদের মধ্যে ছিল পিটার ভ্যান পেলস। এখানে থাকতে থাকতে যার সঙ্গে আনার বিশেষ বন্ধুত্ব তৈরি হয় এবং পিটারের কাছ থেকেই সে জীবনের প্রথম চুম্বন উপহার পেয়েছিল। নভেম্বর মাসে আরও একজন সেখানে আসে। তিনি ছিলেন একজন ডেন্টিস্ট এবং অটোর বন্ধু। আনা এই গুপ্ত জীবনে ডায়েরি লিখে সময় কাটাত। তার ওই লেখা থেকে আমরা জানতে পেরেছি হলোকস্টের সময় লুকিয়ে থাকা ফ্র্যাঙ্ক ফ্যামিলি ও আরও 4 জনের জীবন কেমন ছিল। এই গুপ্ত আস্তানায় তারা মোট 761 দিন ছিলেন। এই বাড়িটা ছিল 3 তলা, যার ওপরের তলায় একটা চোরা কুঠুরি ছিল, যেটার প্রবেশপথে একটা বুক শেলফ রাখা থাকত। অটোর কিছু কর্মচারী তাদের সাহায্য করেছিল। এই 2 বছর ধরে তারা তাদের খাবার দাবার, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে গেছে। এখানে কোনো রকম শব্দ করা একেবারে বারণ ছিল, বিশেষ করে সকাল 8:30টার পর থেকে, কারণ সেই সময় নিচের গুদাম ঘরে প্রতিদিনকার কাজ শুরু হতো। যারা কাজ করতেন তারা শব্দ শুনলে সন্দেহ করতে পারতেন। সকালে ওনারা বইপত্র পড়তেন, তারপর 12:30টার সময় যখন গুদামের কর্মীরা লাঞ্চ করতে নিজেদের বাড়ি চলে যেত, আনারাও লাঞ্চ করত। বিকেল 5:30টার সময় গুদাম ঘরের কর্মীদের ছুটি হয়ে গেলে তারা গুপ্ত কক্ষ থেকে বেরিয়ে আসত। তখন গোটা বাড়ি তারা ঘুরে বেড়াতে পারত
রাতের খাবারও রান্না করত। 1942-এর সেপ্টেম্বরে জার্মানরা লুকিয়ে থাকা ইহুদিদের খুঁজে বার করার জন্য একটা স্পেশাল ইউনিট বানায়, যে বাহিনীতে নাৎসিদের সাথে বিশ্বাসঘাতক ডাচ সহযোগীরাও ছিলেন। নেদারল্যান্ডে আনাদের মতো 2500 ইহুদি লুকিয়েছিল, যাদের মধ্যে 2/3 বেঁচে গেলেও বাকিরা ধরা পড়ে যান। আনাদের সন্ধান জার্মানরা প্রথম দিকে না পেলেও 1944 সালের 4 আগস্ট হঠাৎ গেস্টাপো বাহিনী তাদের আস্তানায় হানা দেয় এবং ফ্রাঙ্ক পরিবার সহ 8 জনকেই গ্রেপ্তার করে। তাদের সবাইকে গেস্টাপোর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সারা রাত জেরা করার পর পরের দিন এক জেলখানায় বন্দী করা হয়। তারপর ট্রেনে চাপিয়ে প্রথমে কুখ্যাত আউশউইটজ ও পরে বার্গেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে দাস শ্রমিক হিসেবে আনাদের কাজ করতে হতো। রাতে সংকীর্ণ ব্যারাকে গাদাগাদি করে থাকতে হতো। অকল্পনীয় কদর্য পরিবেশ ছিল। 1945 সালের শুরুর দিকে টাইফাস মহামারীর আকার ধারণ করে, আর সেই রোগেই আনা ফ্র্যাঙ্ক মারা যায়। কিন্তু কথা হচ্ছে, গেস্টাপো আনাদের সন্ধান পেয়েছিল কিভাবে? প্রথমে মনে করা হয়েছিল কিছু পুলিশ একটা চুরির ঘটনায় তদন্ত করতে ওই বাড়িতে এসে বুককেসটার পিছনে গোপন দরজাটা দেখতে পেয়েছিল। অটো ফ্র্যাঙ্কের জীবনীকার ক্যারল এন লি মনে করতেন ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি নেদারল্যান্ডের এক মেম্বার টনি এহেলার আনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। কিন্তু আনা ফ্র্যাঙ্কের জীবনীকার মেলিসা মুলার অন্য একজনকে সন্দেহ করতেন। ফলে নানা মুনির নানা মত দেখা যায়। কেউই নির্দিষ্টভাবে কাউকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করতে পারেনি। তবে সাম্প্রতিককালে ইতিহাসবিদ থেকে শুরু করে নানা বিভাগের এক্সপার্টদের নিয়ে গঠিত একটা টিম এ নিয়ে দীর্ঘ রিসার্চ করেছিল। তারা কম্পিউটার অ্যালগরিদমের সাহায্য নিয়ে সমস্ত সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তদন্ত করেন। শেষ পর্যন্ত তাদের মনে হয় ভ্যান ডেনবার্গ নামক এক ব্যক্তি নাৎসিদের ফ্রাঙ্ক পরিবারের সন্ধান দিয়েছিলেন। তিনি ছিলেন একজন উকিল। নেদারল্যান্ড দখলের পর জার্মানরা ইহুদি এলাকাগুলোতে জিউস কাউন্সিল গঠন করেন, যাতে ইহুদিদের সম্পূর্ণ তালিকা পাওয়া যায় এবং সহজেই তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে পাঠানো যায়। সেই কারণে এই কাউন্সিলগুলো গঠন করা হয়েছিল। ওই ভ্যান ডেনবার্গও ওই কাউন্সিলের একজন সদস্য ছিলেন। কিন্তু অন্য সব সদস্য ক্যাম্পে চলে গেলেও ওনাকে দেখা যায় শেষ পর্যন্ত স্বাধীনভাবেই আমস্টারডামে জীবনযাপন করেছিলেন, যা দেখে তদন্তকারী কমিটির মনে সন্দেহ জাগে। তারা ক্রমশ জানতে পারেন তিনি নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতেই জার্মানদের এমন কিছু দিয়েছিলেন যা তাদের কাছে খুবই মূল্যবান। আর সেই মূল্যবান জিনিসটা ছিল ফ্রাঙ্ক পরিবার কোথায় লুকিয়ে আছে সেই তথ্য। অর্থাৎ এই ভ্যান ডেনবার্গই সেই বিশ্বাসঘাতক যার জন্য আনা ফ্রাঙ্ক ধরা পড়েছিলেন এবং শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন ক্যাম্পে তিনি মারা যান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান হলোকস্টের মতো ভয়ানক ঘটনা দেখার পরেও মানুষ কেন জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে মিলেমিশে থাকতে পারছে না।